ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। তো বন্ধুরা, আমি মনোজ বর্মন। তো তোমাদের সামনে আজকে ভারতীয় সংবিধানের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের হচ্ছে এই যে ডাব্লিউবি মেইনের জন্য একদম রামবাণ হয়ে যাবে। এবং আমি আশা করব যে এই যে তোমাদের যে পরীক্ষা রয়েছে, মেইন রয়েছে, এখান থেকে অর্থাৎ 100টা প্রশ্ন রয়েছে, এই 100টা প্রশ্নের মধ্য থেকেই অবশ্যই তোমাদের কিন্তু মেইনে আসবেই। তো সেই প্রশ্নগুলো আমরা দেখছি যে রাষ্ট্রবিজ্ঞানে কী কী প্রশ্ন থাকতে পারে। এই 100টা প্রশ্ন তোমরা যদি সম্পূর্ণভাবে দেখো এবং যদি একটু মনে রাখো, তাহলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের থেকে যে প্রশ্নগুলো আসবে তার থেকে একটাও মিস যাবে না। তো দেখো, প্রশ্ন যেটা আমরা আলোচনা করব সেগুলো হলো, 1 নম্বর প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় তা কোনটি অন্তর্গত? অর্থাৎ ভারতীয় যে সংবিধান যেটা রয়েছে সেটা কিসের মাধ্যমে বা কোন পরিষদের মাধ্যমে কার্যকরী হয়? তো অ্যান্সার হবে ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা হচ্ছে 1946 সালে। পরেরটা দেখো, সংবিধান পরিষদের সদস্যরা হলেন প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। অর্থাৎ যারা সংবিধানের পরিষদের যে সদস্যরা তারা কিন্তু প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতারণা করা হয় কার দ্বারা? অর্থাৎ এটা সঠিক যে অ্যান্সার সেটা হলো স্বরাজ পার্টি, যেটা হচ্ছে 1928-এ। এই পার্টিটার দ্বারা ভারতীয় যে সংবিধান রচনার জন্য কি করা হয়, পরিষদের ধারণা প্রথম দেওয়া হয়েছিল। সংবিধান পরিষদের যে ক্যাবিনেট মিশনের প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল? তাহলে অ্যান্সার হবে 389 জন সদস্য ছিল। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? তাহলে এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথম যেটা হয়েছিল সংবিধানের যে প্রথম সভা, সেটা 9ই ডিসেম্বর 1946 সালে। নেক্সট হলো, কে সংবিধান পরিষদের অন্তর্বর্তীকালীন সভাপতিত্ব করেন? অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে অস্থায়ী সদস্য সভাপতি কে ছিলেন? তো সেটা হলো সচ্চিদানন্দ সিনহা। তিনি হয়েছেন কিন্তু 9ই ডিসেম্বর কিন্তু অস্থায়ী সভাপতি হয়েছিলেন। নেক্সট, সংবিধান পরিষদ 11ই ডিসেম্বর 1946 সালের বৈঠকে কাকে তার স্থায়ী সভাপতি নির্বাচন করেন? অর্থাৎ এটা সঠিক যে অ্যান্সার সেটা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। নেক্সট দেখো, সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতিত্ব কে করেন? তাহলে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো ডক্টর বি আর আম্বেদকর, যাকে ভারতের সংবিধানের কি বলা হয়, জনক বলা হয়। নেক্সট দেখো, মুসলিম লীগ থেকে নেহেরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কমে কত হয়? তাহলে এটা হলো 299 জন। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো বা অবজেক্টিভ রেজলিউশন যিনি সংবিধানের পরিষদে অবতারণা করেন তিনি হলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট হলো, সংবিধানের খসড়া কমিটির সদস্যর সংখ্যা চেয়ারম্যান সহ কতজন ছিল? তাহলে অবশ্যই এখানে কিন্তু 7 জন ছিল। আর এখানকার চেয়ারম্যান, যে খসড়া কমিটির চেয়ারম্যান হলেন ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, যে 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধান কারিগর বা স্থপতি কে ছিলেন? অর্থাৎ ইনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট, সংবিধান পরিষদের উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নেন? ইনি হলেন বি এন রাও। এই বি এন রাও হলো ভারতের যে সংবিধান তার হচ্ছে উপদেষ্টা। নেক্সট দেখো প্রশ্নটা, এটাও ভেরি ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়? তাহলে দেখো অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950 থেকে ভারতের সংবিধান কার্যকারিত হয়। নেক্সট যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হলো, দেখো যে ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিভাবে? এটা অ্যান্সার যেটা হবে সেটা সর্বসম্মতভাবে। নেক্সট দেখো, 26শে জানুয়ারি সংবিধান উদ্বোধনের দিন হিসাবে নির্ধারিত হওয়ার কারণ কী ছিল? তাহলে এটার যে উত্তর হলো, কংগ্রেস এই দিনটিকে 1930 সালে স্বাধীনতা দিবস ঘোষণা করেছেন, সেই কারণেই হলো এই দিনটাকে নির্বাচন করেছেন। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তফসিল রয়েছে? তাহলে 12টি তফসিল রয়েছে, এবং তোমাদের বলে দিচ্ছি আমি, দেখো যে 12টা যে তফসিল রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে তোমরা দেখবে, সেই 12টা তফসিলে কী রয়েছে বিষয়গুলো। নেক্সট, বর্তমানে ভারতীয় সংবিধানের কতগুলি অংশ রয়েছে? অর্থাৎ যেটা ইংরেজিতে পার্ট বা অধ্যায় বলি বাংলায়,
সেটা হলো 25টি। নেক্সট হলো ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন, তাহলে অ্যান্সার হবে মন্ত্রী পরিষদ। নেক্সট হলো ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে, তাহলে অ্যান্সার হবে কানাডা। নেক্সট হলো হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে, তাহলে যুদ্ধ বিরতির প্রতীক হিসাবে হোয়াইট ফ্ল্যাগ ব্যবহার করা হয়েছে বা শব্দটা ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে অ্যান্সার হবে উইমার সংবিধান, যেটা হলো জার্মান। এই জার্মানি থেকে নেওয়া হয়েছে আমাদের যে জরুরি অবস্থা। আমাদের জরুরি অবস্থা কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা একটা আছে ন্যাশনাল ইমার্জেন্সি, যেটা হচ্ছে 352-তে রয়েছে। তারপর হচ্ছে স্টেট ইমার্জেন্সি, যেটা 356-তে রয়েছে। আর একটা হলো তোমার হচ্ছে ইকোনমিক্যাল ইমার্জেন্সি, যেটা হলো 360-এ রয়েছে। নেক্সট যে প্রশ্নটা দেখো যে রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতির ধারণা যে সংবিধানের অনুসারে ভারতীয় সংবিধান অন্তর্গত হয়েছে তা হলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নেক্সট হলো ভারতীয় সংবিধান হলো আংশিক অপরিবর্তনীয় ও নমনীয়, এটাই হলো ভারতীয় সংবিধান। নেক্সট হলো দেখো ভারতীয় সংবিধান ভারতবর্ষকে কীভাবে বর্ণনা করেছে, তাহলে এটা হলো যুক্তরাষ্ট্রীয়, ইংরেজিতে যদি বলি তাহলে হচ্ছে ফেডারেল স্টেট। নেক্সট দেখো সংবিধানের মুখবদ্ধ ভারতকে কীভাবে বর্ণনা করেছে, তাহলে দেখো সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। তাহলে ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। নেক্সট দেখো কে খসড়া কমিটির কাছে সংবিধানের প্রস্তাব করেন, যেটা হলো প্রিয়াম্বেল। দেখো প্রিয়াম্বেল হলো কিন্তু সংবিধানের প্রথম প্রস্তাবনা, এবং এই দেখো প্রিয়াম্বেল যেটা রয়েছে, এই প্রিয়াম্বেলেই কিন্তু এটা কিন্তু আনব্রেকেবল, অর্থাৎ প্রিয়াম্বেল কিন্তু কখনো ভাঙা যাবে না। প্রিয়াম্বেলকে কী করা যাবে, শুধুমাত্র সংশোধন করা যাবে। নেক্সট যে বিষয়টা সেটা দেখো যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কখনো এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে, তাহলে একবারই আমাদের যে প্রিয়াম্বেল রয়েছে, প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনা একবারই কিন্তু সংশোধন করা হয়েছে। নেক্সট দেখো সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, এই শব্দ গুচ্ছগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে, তাহলে এটা কিন্তু হবে 42তম। এই 42তম কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। নেক্সট দেখো বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে, তাহলে এই 19তম আর্টিকেলে রয়েছে, এবং 19তম আর্টিকেলে কিন্তু 6টা ভাগে ভাগ করা হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই 6টা ভাগ দেখবে যে 19তম আর্টিকেলে আমাদের কি রয়েছে, স্বাধীনতার কি অধিকারগুলো এখানে বলা রয়েছে। নেক্সট দেখো সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে, অর্থাৎ 30তম আর্টিকেলে। নেক্সট গ্রাম পঞ্চায়েতের সংগঠন সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে, তাহলে এটা হলো 40তম আর্টিকেলে। নেক্সট দেখো কোন আর্টিকেলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য, সেটা হলো আর্টিকেল নাম্বার হলো 29। নেক্সট হলো সংবিধানের কোন অনুচ্ছেদ বলে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়, ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো আর্টিকেল নাম্বার হলো 61। নেক্সট দেখো কোন স্বাধীনতার অধিকারটি জরুরি অবস্থার সময়ও রদ করা যায় না, তাহলে ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো আর্টিকেল নাম্বার হচ্ছে 21 এবং হচ্ছে 20 নম্বর আর্টিকেল, এই দুটো কিন্তু রদ করা যায় না। নেক্সট দেখো সংবিধানের কত নং ধারা অনুযায়ী 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা কোনো রকম বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ, তাহলে সঠিক অ্যান্সার হবে 24তম আর্টিকেল। নেক্সট হলো সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্টগুলি মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য বিভিন্ন লেখ জারি করতে পারে, তাই অ্যান্সার যেটা হবে সেটা হলো 226 নং ধারা। নেক্সট হলো নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের কত নং অধ্যায়ে এবং কত নম্বর ধারাতে সংশ্লিষ্ট হয়েছে, তাহলে অধ্যায়টা হলো 4th এবং হলো আর্টিকেল হলো 36 থেকে হলো 51 নং। নেক্সট হলো সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রকে চারুকলা ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান ও বস্ত্র সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে এটা হবে আর্টিকেল নাম্বার হলো 49। নেক্সট যে বিষয়টা দেখো সংবিধানের কত নং ধারা অনুযায়ী ভারতবর্ষে বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে পৃথক করার নির্দেশ কার্যকর করা হয়েছে, এটা হলো আর্টিকেল নাম্বার হলো 50। নেক্সট দেখো ভারতে কোনো রাজ্যে
বেকার ভাতা, বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা সংবিধানের কত নং ধারা অনুযায়ী চালু করা হয়েছে, তাহলে সেটা হলো 41 নং ধারা। নেক্সট দেখো, মূল সংবিধানের উল্লেখিত ক্রমিক সংখ্যা অনুযায়ী কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার বিষয়ে সংখ্যা কটি, তাহলে দেখো 97টি, 66টি এবং 47টি। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, অর্থ কমিশনের গঠন কোন ধারায় বর্ণিত রয়েছে, তাহলে এটা হলো আর্টিকেল নাম্বার হলো 280 নং ধারায়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের সংশোধনীতে কতগুলি পদ্ধতি রয়েছে, তাহলে এখানে 3টা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে সংবিধানে সংশোধন করা যায়। নেক্সট দেখো, সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়াদি কত নং ধারায় আলোচিত হয়েছে, তাহলে এটা হলো আর্টিকেল নাম্বার হলো 54 এবং 55। নেক্সট হলো শাসনতন্ত্রের 360 ধারা অনুসারে অর্থনৈতিক কারণে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থার ঘোষণা কতদিনের মধ্যে সংসদে অনুমোদন করতে হয় এবং সর্বাধিক কতদিন পর্যন্ত তা বহাল থাকে, তাহলে সেটা হবে 2 মাস এবং সেটা অনির্দিষ্টকাল পর্যন্ত। নেক্সট দেখো, সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতিকে তার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সাহায্য ও পরামর্শ দানের জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগের কথা বলা রয়েছে, সেটা হলো আর্টিকেল নাম্বার হলো 74 ক্লোজ এ। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে তার পূর্ব ঘোষিত কোনো রায় বা আদেশের পূর্ণ মূল্যায়নের অধিকার প্রদান করা হয়েছে, তো আর্টিকেল নাম্বার হলো 137 নং ধারা। নেক্সট দেখো, সংবিধানের কত নং ধারা অনুযায়ী পার্লামেন্টে আইন পাশ করে কোনো রাজ্য বিধান পরিষদ লোপ বা সৃষ্টি করতে পারে, সেটা হলো 169 নং আর্টিকেল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল সংবিধানের গণপরিষদ, তাহলে এটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা হচ্ছে 1946 সালে হয়েছিল। নেক্সট দেখো, কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে, তাহলে সালটা হলো 1950 সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছে। নেক্সট দেখো, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল, 9ই ডিসেম্বর 1946 সালে। এই প্রশ্নটা রিপিট হয়ে গেল বন্ধুরা। তো নেক্সট দেখো, কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়, তাহলে এটা হলো মতিলাল নেহেরু। নেক্সট দেখো, কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উপস্থাপিত হয়েছিল, এটা হলো 1935 সালে। নেক্সট দেখো, ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কিত যে অ্যাডহক কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো, গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন, তো অ্যান্সার হবে দেখো 207 জন। নেক্সট, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল, তাহলে অ্যান্সার হবে 13টি কমিটি গঠন করেছিল ভারতীয় গণপরিষদ। নেক্সট হলো, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়, এটা হলো স্বরাজ পার্টি। নেক্সট দেখো, কোন রাজনৈতিক দল গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি, তাহলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা অংশগ্রহণ করেনি। নেক্সট, ভারতীয় সংবিধান রচনার সময়কাল হলো 2 বছর 11 মাস এবং হচ্ছে 17 দিন। অনেক বই এটা 18 দিনও পাবে। নেক্সট দেখো, মূল সংবিধানের কতগুলি অনুচ্ছেদ ও তফসিল ছিল, তাহলে আর্টিকেল ছিল 395টি এবং দেখো শিডিউল যেটা বা তফসিল ছিল 8টি, এখন কিন্তু শিডিউল বা তফসিল রয়েছে হলো 12টি। নেক্সট দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে, এটা 36তম আর্টিকেল এবং সিকিম ভারতবর্ষের হলো 22তম রাজ্য। নেক্সট দেখো, কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায়, তাহলে এটার অ্যান্সার হলো 1975 সালে। নেক্সট দেখো, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে, এটা হলো অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। নেক্সট দেখো, দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি, সেটা হলো অন্ধ্রপ্রদেশ কিন্তু রাজ্য। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে শিশুদের। নেক্সট দেখো, কোন মৌলিক অধিকারটিকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মারূপে বর্ণনা করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো সাংবিধানের প্রতিকারের অধিকার, আর্টিকেল নাম্বারটা হলো 32।
নেক্সট দেখো, কোন মৌলিক অধিকারটি বর্তমান একটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয়? তো এটা যে আনসার হবে যে একই কাজের জন্য একই পারিশ্রমিক, তাহলে এটা হলো অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়? তাহলে পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতির শাসন জারি হয়। নেক্সট দেখো, কোন মৌলিক অধিকার রক্ষার জন্য পাশ করা হয়েছে অস্পষ্টতা নিষিদ্ধকরণ আইন? তাহলে এটা অ্যান্সার হবে সাম্যের অধিকার, এটা আর্টিকেল নাম্বার রয়েছে 17 নং আর্টিকেলে রয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে? তাহলে এটা হলো আর্টিকেল নাম্বার হচ্ছে 19। নেক্সট দেখো, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? তাহলে অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা, তিনি ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি গণপরিষদের। নেক্সট দেখো, গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে কার্যনির্বাহী সভাপতি পদের জন্য কে প্রস্তাব দেন? তো ইনি হলেন জেবি কৃপলানি। এই জেবি কৃপলানি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন যখন ভারত স্বাধীন হয়েছিল। নেক্সট দেখো, ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ হয়েছে? তো সেটা হলো ব্রিটেন। নেক্সট দেখো, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? তো ভারত শাসন আইন 1935 সালে। নেক্সট দেখো, ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র কারণ ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ। নেক্সট দেখো, কততম সংবিধানের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবটি সংশোধিত হয়েছিল? তো এটা হবে 42তম সংশোধন। নেক্সট হলো, সার্বভৌম শব্দটি কোন অর্থ সঠিক? তো উত্তর হলো বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি। দেখো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই যে প্রশ্নগুলো যেগুলো দেওয়া হচ্ছে এগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমাদের বলবো এগুলো কিন্তু মন দিয়ে একটু তোমরা ভালো করে শুনবে, যাতে তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগতে পারে বা কাজে লাগবে। এবার দেখো, আরও আমরা নেক্সট যে প্রশ্নটা সেটা আলোচনা করব। জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা এসেছে? এটা হলো আমেরিকা থেকে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধান বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো এটা সঠিক যে অ্যান্সার হবে সেটা হলো আমেরিকা থেকে। নেক্সট, ভারতীয় সংবিধানের 19 নং ধারায় বিষয়বস্তু কী? সেটা হলো স্বাধীনতার অধিকার। নেক্সট যেটা রয়েছে, কোনটি মৌলিক অধিকার নয়? অবশ্যই ধর্মঘট করার অধিকার, এটা কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। নেক্সট হলো, ভারতীয় সংবিধান 25 নং ধারায় কিসের উল্লেখ রয়েছে? তাহলে 25 নং ধারায় রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। তো নেক্সট দেখো, মৌলিক অধিকারগুলি স্থগিত করার বা রাখার আদেশ দিতে পারে কে? তাহলে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি এগুলো স্থগিত রাখার আদেশ দিতে পারে। নেক্সট হলো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহিষ্কৃত করা হয়েছে? তাহলে এটা হলো আর্টিকেল নাম্বার হলো 44। নেক্সট হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো রকমের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে? তাহলে সঠিক অ্যান্সার হবে 17 নং ধারায়। নেক্সট হলো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে সেটা হলো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট দেখো, যে কোন সালে সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটা হলো 1976 সালে। নেক্সট হলো, বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। নেক্সট দেখো, ভারতের নাগরিকত্ব কী ধরনের? তাহলে এটা হলো এক নাগরিকত্ব, অর্থাৎ ভারতের যে সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, ভারতবর্ষে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ বিষয়টা নেই। নেক্সট দেখো, ভারতের সংবিধান রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পার্টের অন্তর্ভুক্ত? তো এটা হলো পার্ট নাম্বার হলো 4 বা অধ্যায় 4। নেক্সট হলো, সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এর ধারণা রয়েছে? তাহলে অবশ্যই হবে নির্দেশক নীতি, যেটাকে ডিপিএসপি বলা হচ্ছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলা হচ্ছে। নেক্সট হলো, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ অর্থাৎ আদালতে বিচারযোগ্য নয়, এগুলোকে কিন্তু আদালতে বিচার করা যাবে না এগুলোকে।
নেক্সট দেখো কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতিটির ধারণাটি গ্রহণ করা হয়েছে। তো এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই আয়ারল্যান্ডের সংবিধান থেকেই কিন্তু আমাদের রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেটা নেওয়া হয়েছে, এবং আমাদের রাষ্ট্রপতি যে রাজ্যসভায় 12 জন সদস্যকে যে মনোনীত করতে পারেন সেটাও কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তো এই বিষয়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হবে। তো সেটা হলো 5 বছর অবশ্যই ভারতবর্ষে থাকতে হবে। নেক্সট যে বিষয়টা দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে, সেটা হলো 18 নং ধারায়। এবং 18 নম্বর ধারায় কিন্তু বলা আছে যে টাইটেল, অর্থাৎ কোনো রকম টাইটেল যেমন হচ্ছে পদ্মভূষণ, বীর বাহাদুর, হ্যাঁ, রাজা, এই ধরনের যে উপাধিগুলো, এই উপাধিগুলো কিন্তু সাধারণ মানুষ বা লেফটেন্যান্ট যে কর্নেল রয়েছে, এই ধরনের টাইটেল কিন্তু সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। তো নেক্সট দেখো, মূল সংবিধানের ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কটি ছিল। তাহলে 60টা ছিল, কিন্তু বর্তমানে আমাদের মৌলিক যে অধিকার আছে কিন্তু হচ্ছে 6টা। কারণ সম্পত্তির অধিকারটা এখন কিন্তু আর মৌলিক অধিকারে নেই, এটা কিন্তু একদম লিগ্যাল আইনে পরিণত হয়েছে। নেক্সট দেখো, মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পাবে। তাহলে শোষণের বিরুদ্ধে অধিকার, এটাও কিন্তু বিদেশিরা অবশ্যই কিন্তু এটা অবশ্যই পাবে, যে শোষণের বিরুদ্ধে অধিকার। শুধু বিদেশিরা যে পাবে না সেটা হলো পলিটিক্যাল রাইট, এই যে রাজনৈতিক যে অধিকার, এটা কিন্তু বিদেশিরা পাবে না। কিন্তু সামাজিক অধিকার পাবে তারা অবশ্যই, কিন্তু আর্থিক যে অর্থাৎ যে ইকোনমিক্যাল যে অধিকারগুলো রয়েছে সেগুলো অবশ্যই পাবে, কিন্তু বিদেশি যারা রয়েছে তারা কিন্তু রাজনৈতিক কোনো অধিকার তারা কিন্তু পাবে না। তো দেখো, এই যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমি তোমাদের এখান থেকে দিলাম, অর্থাৎ ভারতবর্ষের যে কনস্টিটিউশন বা সংবিধান রয়েছে এখান থেকে শুধুমাত্র দিলাম। এই ভারতবর্ষের সংবিধানের থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে এর বাইরে কিন্তু থাকবে না। তাহলে তোমরা অবশ্যই এটাকে ভালো করে দেখবে, 2-3 বার রিভিশন করবে, এবং পারলে তোমরা অবশ্যই এটাকে হচ্ছে তোমরা লিখতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো, তোমাদের সুবিধার জন্যই বলছি। তো অবশ্যই আমি আশা রাখবো যে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, এবং অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে না দেখে তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই আমি মনে করব বা আমি আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, অলরেডি আমার চ্যানেলে কিন্তু ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা যারা জানো না অবশ্যই ম্যাথের ক্লাসগুলো দেখবে। প্রত্যেক দিন ম্যাথ কিন্তু আমরা 10টা করে দিচ্ছি, এবং যে 10টা ম্যাথ দেওয়া হচ্ছে সেটা প্রত্যেকটাই কিন্তু বেছে বেছে নেওয়া এবং ইম্পর্টেন্ট। তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে প্রত্যেকে সেই অঙ্কগুলো দেখো, এবং সেই টাইপের অঙ্কগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করো, এবং আশা রাখবো যে অবশ্যই তোমাদের পরীক্ষায় কিন্তু 100% তোমরা সাকসেস হয়েছো। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের সাথে আরও দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।